হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার অর্ডার কপির ব্যাখ্যা। ইতিমধ্যেই অর্ডার কপি প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা জানি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের উপর সম্পূর্ণভাবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয়। কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু যারা অযোগ্য ক্যান্ডিডেট তারা শুধু চাকরি বাতিল হওয়া শুধু তাদের মতো সময়ের অপেক্ষা মাত্র। কেননা যোগ্য এবং অযোগ্যদের পৃথক লিস্ট সুপ্রিম কোর্ট চেয়েছে। সমস্ত ক্যান্ডিডেটকে মুচলেকা দিতে হবে যে তিনি যোগ্য একজন ক্যান্ডিডেট। এখন অর্ডার কপিতে কি কি অর্ডার দিলেন মাননীয় চিফ জাস্টিস, সরাসরি তার বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওর মধ্যে। ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন, কেননা টোটাল 19টি পেজ রয়েছে অর্ডার কপির মধ্যে। তো বিস্তারিত ব্যাখ্যা চলুন আমরা করে নিই। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গত 7ই মে 2024 তারিখে স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি লেভেলের চাকরি বাতিলের যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলার গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন মাননীয় চিফ জাস্টিস মহাশয়। তো সেই অর্ডার কপি সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে আইটেম নাম্বার ছিল 10 নম্বর আইটেম নাম্বার, কোর্ট নম্বর 1-এ মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয় এবং JB পার্ডিওয়াল এবং মনোজ মিশ্রার স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চ অর্ডার কপি প্রকাশ করে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে রেকর্ড, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল লিভ পিটিশন যে নাম্বার 9586/2024 যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22/4/2024 তারিখে অর্ডার দিয়েছিল, যার নাম্বার রিপিটিশন নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মামলার পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এই মামলার সঙ্গে বেশ কতগুলো IFL অ্যাডমিশন করা রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন পরপর। কোন কোন SLP গুলো নতুন ভাবে এখানে যুক্ত হয়েছে, এই SLP ডায়েরি নাম্বার এখানে দেখতে পাচ্ছি, SLP নাম্বার দেখতে পাচ্ছি, পরপর আপনারা দেখে নিতে পারবেন। আমি ডিটেলস বলছি না, ডায়েরি নাম্বারগুলো পরপর একবার দেখিয়ে দিচ্ছি কোন কোন ডায়েরি কোন কোন SLP গুলো অ্যাড হয়েছে। অনেকগুলো SLP ইতিমধ্যে 20-25-20টার বেশি SLP কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এই স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, 4টি লেভেলের চাকরি বাতিলের মামলার উপর। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে ডেট দেখতে পাচ্ছি, দেখুন 7ই মে 2024 তারিখে এই অর্ডারটি দিয়েছেন মাননীয় বিচারপতিরা। তো মাননীয় বিচারপতি চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার এবং জাস্টিস JB পার্ডিওয়াল এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা তারা এই বিস্তারিত জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন। তো পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন সেটা আপনারা অলরেডি জেনে গেছেন, জেনে বুঝে গেছেন। তো সেগুলো আমি আর বলছি না, আপনারা পরপর থামিয়ে দেখে নিতে পারবেন। দেখে নেব যে একদম অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাবো, একদম নিচের দিকে চলে যাবো। রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা কারা রয়েছেন সেটা আপনারা পরপর এখানে দেখে নিতে পারবেন। তো বিস্তারিত শুনানি করার পর মাননীয় বিচারপতিরা তারা নিম্নলিখিত অর্ডারগুলো দিচ্ছেন। তো প্রথম 1 নম্বর অর্ডারের মধ্যেই উল্লেখ করা রয়েছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ গ্রান্টেড। অর্থাৎ এই যে স্পেশাল লিভ পিটিশনটা করা হয়েছে, অর্থাৎ এই যে মামলাটি সুপ্রিম কোর্টে করা হয়েছে, সেই সম্পূর্ণভাবে গ্রান্ট করলো সুপ্রিম কোর্ট। 2 নম্বরে যেটা বলা হচ্ছে দিস বেঞ্চ অফ স্পেশাল লিভ পিটিশন, এই যে স্পেশাল লিভ পিটিশনটা করা হয়েছে আন্ডার আর্টিকেল 136 নম্বর আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অ্যারাইজ ফ্রম দ্য ফাইনাল জাজমেন্ট। যেখানে একটা ফাইনাল জাজমেন্ট এসেছিল 136 নম্বর ভারতীয় সংবিধানের 136 নম্বর ধারার উপর বেস করে, যে অর্ডারটি এসেছিল 22শে এপ্রিল 2024 তারিখ অফ ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। কলকাতা হাইকোর্টে 22শে এপ্রিল 2024 তারিখে যে অর্ডার দিয়েছিল, সেই অর্ডারের উপর বেস করে এই স্পেশাল লিভ পিটিশনটা করা হয়েছে। 3 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে ইন 2016 দ্য স্কুল সার্ভিস কমিশন, সেটাকে শর্টে SSC বলা হচ্ছে, এখানে উল্লেখ করা রয়েছে in West Bengal conducted selection for the recruitment process in the 4 categories of post। অর্থাৎ যে 4 ধরনের পোস্টের উপর ভিত্তি করে স্কুল সার্ভিস কমিশন তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করেছিল, সেই 4 ধরনের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12, নন টিচিং স্টাফ ফর গ্রুপ সি ক্যাটাগরি and non-teaching staff for group D category। 4 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে এই নোটিফিকেশন ফর দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ SLST was issued on 16 February 2016। অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2016 তারিখে স্কুল সার্ভিস কমিশন SLST পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করেছিল। and OMR based written examination was held on 27th November 2016। অর্থাৎ 2016 সালের 27শে নভেম্বর এই তারিখে রিটেন এক্সামিনেশন পরীক্ষা হয়েছিল, সেটা সম্পূর্ণ ছিল OMR based। The final panel for candidates for class 9-10 was published on 12 March 2018। 2018 সালের 12ই মার্চ নবম দশমের ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছিল। The merit list of impanel candidate was published on 28 আগস্ট 2018 তারিখে। অর্থাৎ অগস্ট মাসের 28 তারিখে গিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্যানেল হয়েছিল তাদের মেরিট লিস্ট প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। দ্য ক্যান্ডিডেটস জয়েন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন অর অ্যাবাউট জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি 2019। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটরা 2019 সালে গিয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিকে গিয়ে এই 2 মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তারা বিভিন্ন স্কুলে জয়েন করেছিল। 5 নম্বরে যেটা বলা হচ্ছে এ ব্যাচ অফ পিটিশনস ওয়াজ instituted before the High Court challenging the selection process of
2016। অর্থাৎ একদল পিটিশনার একটা ব্যাচ তারা এসে কি করলো 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের উপর সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানালো কলকাতা হাইকোর্টের উপর। কলকাতা হাইকোর্টে গিয়ে তারা সরাসরি চ্যালেঞ্জ জানালো। 6 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দ্য সিলেকশন প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়াজ গভর্নড by the West Bengal Central School Service Commission. Selection for appointment to the post of the teachers for class 9-10 in secondary and higher secondary level rules 2016। অর্থাৎ 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারা নবম দশম এবং একাদশ দ্বাদশের এই নবম দশমের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য তারা সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করেছিল। There are rules governing the selection assistant teachers for 11-12 level also of 2016। অর্থাৎ নবম দশমের মতোই একাদশ দ্বাদশের ক্ষেত্রেও এই 2016 সালের রুলসকে ফলো করেই অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। The selection for Group C and Group D non-teaching post is governed by the West Bengal Central School Service Commission. Selection of persons for the appointment to non-teaching staffs rule 2009। অর্থাৎ এই যে নন টিচিং স্টাফ এই যে অশিক্ষা কর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই স্তরের জন্য 2009 সালে যে রুলস ছিল সেই রুলসের উপর বেস করে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা টিচিং নন টিচিং পোস্টে তারা এই নিয়োগটা সম্পন্ন করেছিল। দ্য রিট পিটিশন বিফোর দ্য হাইকোর্ট ওয়ার ইনস্টিটিউটেড ইন 2021। অর্থাৎ এই যে যারা মামলা করেছে তারা কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছিল 2021 সালে গিয়ে মামলা করে। ফ্রম টাইম টু টাইম ইন্টারিম অর্ডার্স ওয়ার পাসড বাই হাইকোর্ট annulling the appointments on the ground that the appointments were made illegally। অর্থাৎ হাইকোর্ট দেখিয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্ডার দিয়েছে যে তারা বলতে চেয়েছে যে এই স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ প্রসেসটা করেছিল সম্পূর্ণ সেখানে ইলিগাল রয়েছে অর্থাৎ সম্পূর্ণ অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। The appointments were assailed initially before the division bench of the High Court and ultimately the dispute traveled to this court। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্টদের বিরুদ্ধে মামলার অর্ডার দিয়েছে এবং পরবর্তীতে এই মামলাটি বর্তমানে এই কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন রয়েছে। বাই ইটস অর্ডার ডেটেড 9 নভেম্বর 2023 তারিখে দিস কোর্ট held that the direction of the High Court for the termination of service of candidates at the interim stage even before the final disposal of the petitions out to have been avoided। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ 2023 সালের নভেম্বরের 9 তারিখে যে অর্ডার দিয়েছিল যে এই সমস্ত শিক্ষকদের চাকরি সম্পূর্ণভাবে টার্মিনেশন করে দিলেন তিনি এবং অন্তর্বর্তীকালীন সেখানে দিয়েছিলেন, তো সেই মামলাটি ডিসপোজ হওয়ার আগেই তিনি এই চাকরি থেকে টার্মিনেশনের অর্ডার দিয়েছিলেন। দিস কোর্ট while dealing with a batch of petitions directing in Achinto Kumar Mondol versus Lakshmi Tunga that all the issue relating to the appointments of 2016 should be examined by a division bench of the High Court and accordingly an order of remand was passed। অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছিল অচিন্ত কুমার ভার্সেস লক্ষ্মী টুঙ্গার যে মামলা ছিল সেই মামলায় 2016 সালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইস্যু নিয়ে ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেটা ডিভিশন বেঞ্চের ভেরিফাই করা দরকার ছিল। The issue of maintainability of the petitions was also kept open to the decided by High Court। এই মামলাটির মেইনটেনেবিলিটির যথার্থ পরিমাণে রক্ষা করা হলো কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার ছিল। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়ে যাওয়ার কতদিন বাদে গিয়ে এরা মামলা করছে সেই বিষয়টি যথার্থভাবে খতিয়ে দেখা দরকার। যদি দীর্ঘদিন পরে গিয়ে হয় তাহলে সেক্ষেত্রে মেইনটেনেবিলিটি রক্ষা হয় না। The order of remand has resulted in the impugned judgment of the High Court। অর্থাৎ রিমান্ডের আদেশের ফলে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারটা যথাযথভাবে হয়নি বা সেই অর্ডারের মধ্যে অসঙ্গতি রয়েছে। The High Court has held inter alia that all appointments made in selection process involve or violation of Article 14 and 19 of the Constitution and are therefore null and void। অর্থাৎ কলকাতা হাইকোর্ট তারা অল অ্যাপয়েন্টমেন্ট সমস্ত অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু তারা ক্যান্সেল করে দেওয়ার ফলে ভারতীয় সংবিধানের যে 14 নম্বর ধারা এবং 19 নম্বর ধারা সেই দুটো ধারাকে সম্পূর্ণভাবে অমান্য করেছে, সেই ধারাকে ভায়োলেট করেছে তারা। As a consequence of the judgment of the High Court, approximate 25,000 appointments কে কি করা হয়েছে stand to be set aside। অর্থাৎ 25,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে বা সেট অ্যাসাইড করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। During the course of hearing of the cases before the High Court, there was a direction to the Central Bureau of Investigation to conduct an investigation in regards to the alleged act of criminal wrongdoing arising for the selection process। কলকাতা হাইকোর্টে যখন হিয়ারিং প্রক্রিয়া চলে তখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তারা একটা ডিরেকশন দিয়েছিল কি তারা তারা একটা যখন ইনভেস্টিগেশন করে তখন অ্যালাইড অর্থাৎ যে শিক্ষক নিয়মে সেখানে অবৈধতা এসছে
অবৈধভাবে নিয়োগ করা হয়েছে সেই প্রসেসটা সেখানে উল্লেখ করা হয়েছিল। দ্য অর্ডার ডেটেড 9 নভেম্বর 2023 তারিখের ডিরেক্টেড দ্য সিবিআই তাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছিল টু কমপ্লিট দিস ইনভেস্টিগেশন উইদিন 2 মান্থস, অর্থাৎ 2 মাসের মধ্যে তাদের ইনভেস্টিগেশন কমপ্লিট করার কথা বলা হয়েছিল, অ্যান্ড টু সাবমিট এ রিপোর্ট টু দ্য হাইকোর্ট, এবং তারা এই টাইমলাইনের মধ্যে তারা রিপোর্ট সাবমিট করেছিল। ইন দ্য মিন টাইম দিস কোর্ট ডিরেক্টেড দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস হুইচ হ্যাজ বিন মেড shall stand protected for a period of 6 months of the enable the division bench to adjudicate upon the matter, অর্থাৎ ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেওয়া ছিল সুপ্রিম কোর্টের যে তার পরবর্তীতে আরো 6 মাসের মধ্যেই তারা সমস্ত সার্ভিস কমিশনের যে সমস্ত মামলাগুলো রয়েছে সমস্ত মামলা নিষ্পত্তি ঘটানোর জন্য সেখানে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, এবং কলকাতা হাইকোর্ট সেই মতো তারা সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। বিফোর দ্য কোর্ট অ্যাজ ইন্ডেড বিফোর দিস কোর্ট ইন দ্য আর্লিয়ার প্রসিডিং a fundamental issue which arose the consideration was in regard to the admissibility to the OMR sheet image which has been recovered by the CBI, অর্থাৎ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটা বিষয় নিয়ে প্রবলেম তৈরি হয়েছিল যে সিবিআই যে ওএমআর শিটগুলো কলকাতা হাইকোর্টকে সাবমিট করেছে সেই ওএমআর শিটগুলো যারা পিটিশনার যারা মামলা করেছিল বা যারা চাকরিরত অবস্থায় ছিলেন যাদের এই ওএমআর শিটে প্রবলেম রয়েছে তারা দাবি জানিয়েছিল এই সমস্ত ওএমআর শিটগুলো তাদের নয়। তো সেই ওএমআর শিটগুলোর বৈধতা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলেছিল। দ্য কোর্ট নোটেড দ্যাট দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই ওয়াজ ইয়েট টু বি কমপ্লিটেড, কোর্ট ইতিমধ্যে নির্দেশ করেছে যে সিবিআই তারা যে তদন্ত করছে সেই তদন্তটা ইতিমধ্যে কমপ্লিট তারা করবে, এখনো কিছু তদন্ত করতে তাদের বাকি রয়েছে। দ্য অ্যাডমিসিবিলিটি অফ দ্য ওএমআর শিট ইমেজ বিং এ কোশ্চেন, অর্থাৎ এই যে টেটের ওএমআর শিট সেই ওএমআর শিটের বৈধতা বা গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে সেই প্রশ্নচিহ্নটা ক্যান্ডিডেট তারা অস্বীকার করছে। দিস কোশ্চেন অবজার্ভ দ্যাট দ্য কোশ্চেন টু দ্য এক্সারসাইজ অফ দ্য পাওয়ার in relation to the discovery of electronically stored OMR sheets implicated serious allegation in regard to the manipulation of record, অর্থাৎ কোর্ট বিভিন্ন সময় তারা অবজারভেশন করেছে যে ইলেকট্রনিক্যালি যে ওএমআর শিটগুলো স্টোর করে রাখা হয়েছিল সেগুলো সবসময় অনেক সময় সেক্ষেত্রে ম্যানিপুলেশন লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে having regards to the number of persons who are likely to be affected by the outcome of the proceeding, যারা এই সমস্ত প্রসিডিং এর ফলে অর্থাৎ এই যে ওএমআর শিটের যে ডিজিটাল ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিটগুলো দেখার পর যাদের মনে হচ্ছে যে তারা অ্যাফেক্টেড হয়েছে তারা প্রভাবিত হয়েছে বা সেই ওএমআর শিটগুলো তাদের নয়, it was considered appropriate the remand the proceedings back to high court for a final decision on the writ petition। এই সমস্ত প্রশ্নগুলো যেহেতু আসবে সেই কারণের জন্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু এই সমস্ত ভেরিফিকেশনের জন্য তারা কলকাতা হাইকোর্টে এই মামলাটি ফেরত পাঠিয়েছিল। Before dealing further on the ultimate directions which have been issued by the High Court, it would be necessary to note at this stage that তিনটে রিপোর্ট তৈরি করেছিল সিবিআই আফটার দ্য রিমান্ড অফ দ্য প্রসিডিংস। হাইকোর্টের ডিরেকশন মতো সিবিআই তারা তিনটি রিপোর্ট তৈরি করেছিল। দ্য ইম্পুং জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট হ্যাজ ডিল্ট উইথ দ্য রিপোর্টস অফ দ্য সিবিআই, হাইকোর্ট যে জাজমেন্টটা প্রকাশ করেছে সেই জাজমেন্টটা সিবিআই যে রিপোর্ট সেই রিপোর্টের উপর বেস করে করেছিল। It would be necessary at this stage to make a brief reference to the report dated 5 February 2024, which is the final report which was before the High Court। 2024 ফেব্রুয়ারির 5 তারিখে সিবিআই তারা ফাইনাল রিপোর্ট সাবমিট করেছিল কলকাতা হাইকোর্টে। The report of CBI notes that the West Bengal Central School Service Commission had awarded a work order to a company by the name NICE Communication Private Limited for scanning and evaluation of the OMR sheets pertaining to the selection test for each of 4 categories, অর্থাৎ এই 4 ধরনের ক্যাটাগরিতে তার প্রত্যেকের ওএমআর শিটের এভালুয়েশন ও স্ক্যান করার জন্য নাইসা কমিউনিকেশন যে প্রাইভেট লিমিটেড সংস্থা তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। The scanning of OMR sheet was undertaken by the aforesaid company of the office of the SSC, স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে এই নাইসা সংস্থা তারা এই ওএমআর শিটের স্ক্যান কপিগুলো তারা করেছিল। It further emerged during the investigation that the company which was awarded the contract by the School Service Commission had further assigned the work of scanning the original OMR sheet to an entity by the name of Data Scantic Solution। পরবর্তীতে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে যে এই নাইসা সংস্থা তারা ডেটা স্ক্যান্টিক নামক একটি সংস্থাকে এই ওএমআর শিট এভালুয়েশন স্ক্যান সরবরাহ করেছিল স্ক্যান করার জন্য। নয়ডা হুইচ ওয়াজ প্রেজেন্ট দ্য প্রেমিসিস অফ এসএসসি ফর কমপ্লিটিং দ্য স্ক্যানিং ওয়ার্ক, এসএসসি এই সমস্ত কাজগুলো করার জন্য নয়ডাতে অবস্থিত এই ডেটা স্ক্যান্টিক সংস্থাটি। অ্যাকর্ডিং টু দ্য সিবিআই এর মত অনুসারে আফটার কমপ্লিটিং দ্য স্ক্যান করার পর দ্য প্রসেস ডেটা ইন দ্য ফর্ম অফ স্ক্যান ইমেজ অফ দ্য ওএমআর শিট
যে সমস্ত ওএমআর শিটগুলো তারা স্ক্যান করেছিল ওয়াজ হ্যান্ডেড ওভার বাই ডেটা স্ক্যানিং সলিউশন টু নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড ইন দ্য ডিজিটাল ডেটা from leaving the original hard copies of the OMR sheets in the office of the SSC সিবিআই যে রিপোর্ট প্রদান করেছিল সেখানে দেখা যাচ্ছে যে এই নাইসা সংস্থাকে এই ডেটা স্ক্যানিং সংস্থা তারা স্ক্যান করার পর নাইসা সংস্থাকে সমস্ত তথ্য প্রদান করে দিয়েছিল, অর্থাৎ ডিজিটাল যে ওএমআর শিট সেটা প্রদান করেছিল এবং তার পরবর্তীতে নাইসা সংস্থা তারা এই ওএমআর শিটগুলো স্কুল সার্ভিস কমিশনের হাতে হ্যান্ড ওভার করেছিল। অ্যাকর্ডিং টু দ্য সিবিআই রিপোর্ট অনুসারে স্কুল সার্ভিস কমিশন হ্যান্ড ওভার the answer key for the all subjects to NISA Communication Private Limited for evaluation of the OMR response অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে ফাইনাল অ্যান্সার কি তারা গ্রহণ করেছিল সেই অ্যান্সার কি তারা নাইসা কমিউনিকেশন সংস্থাকে প্রদান করেছিল যাতে ওএমআর শিট ইভ্যালুয়েশন করা যায়। সিবিআই সিজ দ্য সার্ভার ডেটা বেসড অফ দ্য স্কুল সার্ভিস কমিশন ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন করার সময় স্কুল সার্ভিস কমিশনের এই সমস্ত ডেটাগুলো সিবিআই তারা সমস্ত কিছু সিজ করে নিয়েছিল। On 15th or 16th September 2022, 3 hard disks were recovered from the residence of the persons by the name of Pankaj Bansal, a former employee of NISA Communication Private Limited at Ghaziabad. গাজিয়াবাদ থেকে নাইসা কমিউনিকেশন সংস্থার একজন ফর্মার এমপ্লয়ি, একজন কর্মী পঙ্কজ বনসল নামে কর্মী, তার কাছ থেকে এই 3টি হার্ড ডিস্ক তারা রিকভার করেছিল। সার্টিফিকেট ডেটেড 19 September 2022 under section 65B of the Evidence Act were obtained from পঙ্কজ বনসল, অর্থাৎ পঙ্কজ বনসলের থেকে এই 65B সেকশন অনুসারে 2022 সালের 19 সেপ্টেম্বর একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। এখন এই 65বিটা কি? 65বিটা হচ্ছে কোনো ডিজিটাল ডেটা তাকে সংরক্ষণ করার জন্য তার যে এভিডেন্স রুলস, সেই এভিডেন্স রুলস হচ্ছে 65B। During the course of investigation, data files containing scanned OMR sheet among other things were seized from data scanning solution. অর্থাৎ তদন্তের সময় ডেটা স্ক্যানিং সংস্থা থেকে সমস্ত তথ্যগুলো, যে সমস্ত স্ক্যানিং রিলেটেড যে সমস্ত তথ্য ছিল সমস্তটাই সিবিআই তারা সিজ করে নিয়েছিল। সিবিআই তারা 12 এবং 13 নম্বর প্যারাগ্রাফে কি কি রিপোর্ট দিয়েছিল সেই প্যারাগ্রাফগুলো এখানে তুলে ধরা হয়েছে। হার্ড ডিস্কে যে ডেটা পাওয়া গেছিল সেই ডেটাগুলো স্কুল সার্ভিস কমিশনের যে ডেটা ছিল দুটোর মধ্যে মিসম্যাচ দেখা গেছিল বিটুইন দ্য টু। সিবিআই রিপোর্টে তারা উল্লেখ করেছিল ম্যানিপুলেশন হয়েছিল ওএমআর শিটে, ম্যানিপুলেশন হয়েছিল 952 জন ক্যান্ডিডেট অফ ক্লাস 9-10, 907 জন ক্যান্ডিডেটসের 11-12 ওএমআর শিটে গন্ডগোল হয়েছিল, ম্যানিপুলেশন হয়েছিল। 3481 জন ক্যান্ডিডেট গ্রুপ সি ক্যান্ডিডেট তাদেরকে ম্যানিপুলেশন করানো হয়েছিল ওএমআর শিটে, এবং গ্রুপ ডি তে 1823 জন ক্যান্ডিডেটের ওএমআর শিটের মিসম্যাচ ছিল, ওএমআর শিটের মার্কসের ক্ষেত্রে গন্ডগোল লক্ষ্য করা গেছিল। The above investigation by the CBI indicates that it has found a manipulation in respect of 952 জন candidate for the selection process of assistant teacher for 9-10 নবম দশমে 952 জন ক্যান্ডিডেটের ওএমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন লক্ষ্য করা গেছে। ইন দ্য কেস অফ 907 জন ক্যান্ডিডেট ক্লাসেস 11-12 লেভেলে 11-12 লেভেলের ক্ষেত্রে 907 জন ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওএমআর শিটে ম্যানিপুলেশন লক্ষ্য করা গেছে। ঠিক সিবিআইয়ের যে তথ্য সেই তথ্যকেই এখানে উল্লেখ করা রয়েছে। 3481 জন ক্যান্ডিডেট গ্রুপ সি তে তাদের ওএমআর শিটের ম্যানিপুলেশন পাওয়া গেছে, এবং গ্রুপ ডি 823 জন ক্যান্ডিডেটের ওএমআর শিটের ম্যানিপুলেশন পাওয়া গেছে। অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাবাভ রিপোর্ট অফ দ্য সিবিআইয়ের যে রিপোর্ট দিয়েছিল, দ্য ইম্পুগড জাজমেন্ট অফ দ্য হাই কোর্ট contained in paragraph number 220 number প্যারাগ্রাফে তারা উল্লেখ করেছিল রেফারেন্স টু দ্য fact that the School Service Commission had submitted a statistical report of the fourth selection process tabulating the alleged irregularities. সিবিআই তার রিপোর্টে যে ইলিগালিটিস হয়েছে তার যে রিপোর্ট তারা সাবমিট করেছিল সেই রিপোর্টটা স্কুল সার্ভিস কমিশন তারাও কোর্টকে সাবমিট করেছিল, এবং সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সেই রিপোর্টের মধ্যে সেগুলো উল্লেখ করেছিল, এবং প্যারা নাম্বার তাদের জাজমেন্টে 240 নম্বর প্যারাগ্রাফে সেগুলো উল্লেখ করেছিল। তো আমরা এক ঝলকে দেখে নেব 240 নম্বর প্যারাগ্রাফে তারা কি উল্লেখ করেছিল। তো হাইকোর্টের জাজমেন্টে আমরা দেখতে পাচ্ছি 240 নম্বর প্যারাগ্রাফে সেখানে উল্লেখ করেছিল কত কি ইলিগালিটিস হয়েছে। ওএমআর ইস্যু রয়েছে 808 জন, 771 জন ওএমআর ইস্যু রয়েছে, 783 জন ওএমআর ইস্যু রয়েছে। এই যে টোটাল ওএমআর শিট ইস্যু রয়েছে, এই ওএমআর শিট ইস্যুগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে তারা সাবমিট করেছিল। টোটাল যে এলিগেশন নিয়ে আসা হয়েছিল সেই টোটাল এলিগেশনটা ওখানে তুলে ধরা হয়েছে। তো ওই ট্যাবুলেশনটাই কিন্তু এখানে আবার সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যেই তুলে ধরা হয়েছে। দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশমের ক্ষেত্রে টোটাল রেকমেন্ডেশন কত দেওয়া হয়েছিল, ওএমআর শিট ইস্যু রয়েছে, সেম র্যাঙ্ক জ্যাম্প হয়েছিল কত, টোটাল কত কি ইলিগালিটিস হয়েছে সেগুলো পার্সেন্টেজ রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 লেভেলের ক্ষেত্রে সেই একই ডেটা রয়েছে, একই ডেটাগুলো এগুলো নিয়ে আমরা বারবার বিভিন্ন সময় আলোচনা করেছি, এটা ডিটেলস বলছি না। কত কি ইলিগালিটিস হয়েছে সেগুলো উল্লেখ করা রয়েছে।
11-12 810 জন ক্যান্ডিডেট, গ্রুপ সি তে 783 জন ক্যান্ডিডেট এবং গ্রুপ ডি তে 1741 জন ক্যান্ডিডেটের ইলিগ্যালিটিস রয়েছে। দ্য হাইকোর্ট হ্যাজ অলসো নোটেড দ্যাট, হাইকোর্ট একটা বিষয় নোট করেছে যে ইন রেসপন্স অফ ইটস কোয়ারি দ্য স্কুল সার্ভিস কমিশন হ্যাড সাবমিটেড ডিটেলস রেকমেন্ডেশন হুইচ ওয়ার মেড বাই দ্য ইন রেসপেক্ট অফ দ্য 4 ক্যাটাগরিজ অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস ইস্যুড বাই দ্য বোর্ড। অর্থাৎ কত কি অ্যাপয়েন্টমেন্ট তারা প্রদান করেছে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কত কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেগুলো তারা প্রকাশ করেছে। দ্য ফিগার সাবমিটেড বাই স্কুল সার্ভিস কমিশন ইন্ডিকেট দ্যাট, সেই যে ফিগার তারা সাবমিট করেছে সেখানে দেখা যাচ্ছে যে actual number of persons who were appointed by the board express of the recommendation made by school service commission followed extent যে উল্লেখ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার ক্ষেত্রে নবম দশমে 1583 কে, এগুলো কি করা হয়েছে, এগুলো ভ্যাকেন্সি যা ছিল তার তুলনায় অতিরিক্ত শিক্ষক নিয়োগ করেছে, তো এই যে বলা হয়েছে এক্সেস রিক্রুটমেন্ট করেছে। তো নবম দশমের 1539 জন ক্যান্ডিডেটকে এক্সেস নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। 11-12 199 জন ক্যান্ডিডেটকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে। গ্রুপ ডি তে 669 জন ক্যান্ডিডেটকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে। গ্রুপ সি ক্লার্কের 416 জনকে অতিরিক্তভাবে নিয়োগ করেছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি থাকবে কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ বলছে। On the basis of data which was submitted before by the School Service Commission, the High Court has observed in paragraph number 241 number paragraph that the illegalities admitted by the School Service Commission cannot be said to be within the tolerable margins in a selection process of a large magnitude, and that the School Service Commission itself did not count the fact that the possibility of existence of further illegalities may be still exist. হাইকোর্ট তার 241 নম্বর প্যারাগ্রাফে সেখানে উল্লেখ করেছে যে স্কুল সার্ভিস কমিশন তারা জানতো যে কত পরিমাণে দুর্নীতি তারা করেছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে ব্যবস্থা নেয়নি। তো ভবিষ্যতের ক্ষেত্রে এই ধরনের যে দুর্নীতি হয়েছে সেই সমস্ত জায়গা জেনে বুঝেও তারা চুপ থাকা, এই বিষয়টা তারা কিন্তু কোর্ট সেভাবে ভালোভাবে মেনে নিতে পারেনি। পরবর্তীতে সেই সমস্ত ইলিগালিটিস যে হবে না তার নিশ্চয়তা কিন্তু তারা দিতে পারছে না। হাইকোর্টের 241 নম্বর প্যারাগ্রাফে সেটাই বলা হচ্ছে, দিস ইলিগালিটিস অ্যাডমিটেড বাই স্কুল সার্ভিস কমিশন, তারা সম্পূর্ণটা মেনে নিয়েছে, ক্যান নট বাই সাইড দি টু বি উইদিন টলারেবল ইরর অফ দ্য সিলেকশন প্রসেস এ লার্জ ম্যাগনিটিউড। এত বৃহৎ পরিমাণে দুর্নীতি হয়েছে, এত বৃহৎ পরিমাণে ইরর সেখানে লক্ষ্য করা গেছে, অথচ স্কুল সার্ভিস কমিশন তারা চুপ ছিল। দ্য হাইকোর্ট নোটেড ইন প্যারাগ্রাফ নাম্বার 273 নম্বর প্যারাগ্রাফে তারা উল্লেখ করেছে যে স্কুল সার্ভিস কমিশন হ্যাড নট বিন ইন এ পজিশন টু স্টেট দ্যাট ইট হ্যাড চেকড অল দ্য রেকর্ডস as to be definitive about the number of illegalities, and the state government had also accepted that there were widespread illegalities in the selection process। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা মেনে নিয়েছে যে তারা একটা পরিমাণে ইলিগ্যালিটিস করেছে এবং রাজ্য সরকার সেই বিষয়টি সেটাকে অ্যাডমিট করেছে, অর্থাৎ মেনে নিয়েছে, বা রাজ্য সরকার তারা জানে, অথচ তারা জেনে বুঝেও কোনো রকম ভাবে স্টেপ নেয়নি। তারা নিজেরাই স্বীকার করছে যে তারা এত পরিমাণে ইলিগ্যালিটিস করেছে এবং স্কুল সার্ভিস কমিশন সেই ইলিগ্যালিটি গুলো তারা কোর্টকে সাবমিট করেছে। 2022 সালের 19 মে এই তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড অর্ডার ক্রিয়েশন 6861টি সুপার নিউমেরিক পোস্ট অফ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফস ফর absorbing the wait-listed candidates, directed that appointments letters to such wait-listed candidates shall be issued in terms of the recommendation of School Service Commission subject to the outcome of litigation before the High Court। অর্থাৎ 2022 সালের 19 মে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সেখান থেকে 6861টি সুপার নিউমেরিক পোস্ট সেখানে তৈরি করা হয়েছিল। এই পোস্টে কাদের নিয়োগ করা হবে, ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়েছিল তাদেরকে নিয়োগ করার জন্য, তবে সেটা তাদের নিয়োগ করা হবে কিনা সেই বিষয়টা সম্পূর্ণভাবে হাইকোর্টে যে মামলাটি পেন্ডিং অবস্থায় ছিল তার উপর নির্ভর করছিল। যদিও স্কুল সার্ভিস কমিশন তারা দাবি জানিয়েছিল যে এই সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি করা হয়েছিল সেখানে তারা একটা নিয়োগও করেনি। ডিউরিং দ্য কোর্স অফ হিয়ারিং this court has been informed that the petitions under article 262 number article A constitution ভারতীয় সংবিধানের has been instituted before the high court to challenge the order of the government creating the supernumerary post of the accommodate the wait-listed candidate. By an interim order, the government order creating the supernumerary post has been stayed। অর্থাৎ সরকার অনুমোদিতভাবে যে সুপারনিউমেরি পোস্ট তারা তৈরি করেছিল সেই সুপারনিউমেরি পোস্টের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরিষ্কার এখানে বলে দিল সুপারনিউমেরি পোস্ট হ্যাজ বিন স্টেড। অর্থাৎ এই যে সুপারনিউমেরি পোস্ট নতুনভাবে তৈরি করেছিল সেই সুপারনিউমেরি পোস্টে স্কুল সার্ভিস কমিশন তারা ভবিষ্যতেও কোনো রকম ভাবে নিয়োগ করতে পারবে না। It is common ground that above petitions are pending before the High Court। যদিও এই সুপারনিউমেরির ব্যাপারটা এই মামলাটি এখনো কলকাতা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে। In this backdrop, the High Court by its impugned order has, while setting aside
দ্য অ্যাপয়েন্টমেন্টস ডিরেক্টেড দ্যাট, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল এই সমস্ত চাকরি যাদেরকে বাতিল করে দিয়েছিল, সেটার যে অর্ডারগুলো দিয়েছিল সেই অর্ডারগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। যে 3টে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করেছিল, সেই 3টে হার্ড ডিস্কের যে ডেটাগুলো রয়েছে, ওএমআর শিটগুলো রয়েছে, সেগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছিল। পারসনস হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড, যে সমস্ত ব্যক্তিরা এভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল, কিভাবে, আউটসাইড অফ দ্য প্যানেল, অর্থাৎ প্যানেলের বাইরে থেকে যারা নিয়োগ করা হয়েছিল, আপনার এক্সপায়ার অফ দ্য প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যাদের নিয়োগ করা হয়েছিল, এবং যাদের বিরুদ্ধে কি রয়েছে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছিল, তাদের কি করা হয়েছে, অল রেমুনারেশন, তাদেরকে সমস্ত বেনিফিট সমস্ত কিছু ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল, এবং 12% ইন্টারেস্টে পার অ্যানাম ইন্টারেস্টে তাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবং সিবিআইকে কি নির্দেশ দিয়েছিল, যে এই সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটের এর সঙ্গে ইনভলভ রয়েছে তাদেরকে সিবিআই তারা কাস্টাডিতে নিয়ে ইনভেস্টিগেশন করতে পারে। রাজ্য সরকারের যদি কোনো ব্যক্তি এখানে ইনভলভ থাকে এই সুপার নিউমেরিস পোস্ট তৈরি করার জন্য বা এই ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে সিবিআই তারা কাস্টাডিতে নিতে পারে। যদিও এই অর্ডারটির উপর সুপ্রিম কোর্ট ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, এবং হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল, স্কুল সার্ভিস কমিশন হ্যাড আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য ভ্যাকেন্সিজ হুইচ এ ডিক্লেয়ার্ড অন দ্য সেটিং অ্যাসাইড অফ দ্য অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্টকে বাতিল করে দেওয়া হলো, সেই বাতিল অ্যাপয়েন্টমেন্টে সেখানে যে ভ্যাকেন্সিটা থাকবে সেখানে এই ফ্রেশ সিলেকশন প্রসেস রিক্রুটমেন্ট করতে বলেছিল। অন্যান্য আরো বেশ কতগুলো অর্ডার তারা দিয়েছিল বিভিন্ন পার্টির পক্ষ থেকে, অর্থাৎ বিভিন্ন কাউন্সিলিং এর পক্ষ থেকে। প্রাইমারিলি যে সাবমিশন তারা করেছিল সেখান থেকে 4 বোর্ড হেডেড, অর্থাৎ 4টি বিষয় সেখান থেকে বেরিয়ে আসছে। দ্য ডেটা অন বেসিস অফ হুইচ হাইকোর্ট হ্যাজ সেট অ্যাসাইড, অর্থাৎ হাইকোর্ট যে বিষয়টা চাকরি বাতিল করে দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্টস অফ নিয়ারলি 25,000 পার্সেন্টস, অর্থাৎ 25,000 চাকরি যেখানে বাতিল করে দিয়েছিল, কাদেরকে, ইনক্লুডিং অ্যাসিস্ট্যান্ট টিচার, দোজ অ্যাপয়েন্টেড নন টিচিং স্টাফস, গ্রুপ সি, গ্রুপ ডি পোস্ট ইজ সাসপেক্ট। নাইসা সংস্থার একজন প্রাক্তন কর্মী পঙ্কজ বনসল, তাকে 65B যে সেকশন, অর্থাৎ এই যে ডিজিটাল ডেটা সংরক্ষণের জন্য যে রুল 65B, সেই রুলসের উপর বেস করে এই নাইসা সংস্থাকে অরিজিনাল ডেটাগুলোকে ডিজিটাল করার অনুমোদন দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে সিবিআই এই 3টে হার্ড ডিস্ক পরবর্তীতে সমস্তটাই সিজ করে নেয়। In a selection process having such a large magnitude, cancellation of entirety of the selected list should be a matter of last recourse. এত বড় একটা নিয়োগ প্রসেসে যদি সমস্ত নিয়োগ প্রসেসটাকে ক্যান্সেল করানো যায়, কখন সেটা করা হবে, যখন দুর্নীতিগ্রস্ত এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে পৃথক করা যাবে না। Where a segregation of the tainted candidates is possible, only such appointments should be directed to be discontinued, অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দুর্নীতি রয়েছে, যারা কলঙ্কযুক্ত, যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে, তাদের যদি পসিবল হয় তাদেরকে সেগ্রেগেশন করা, পৃথক করা, যারা যোগ্যদের থেকে তাদেরকে যদি পৃথক করা সম্ভব হয়, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে একটু ডিসকন্টিনিউড করা হবে, অর্থাৎ যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি ডিসকন্টিনিউ করা যেতে পারে। তো ভবিষ্যৎ কিন্তু সেদিকেই এগোতে চলেছে, সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনাল ডিসিশন সেদিকেই এগোবে। যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে, অযোগ্যভাবে চাকরি পেয়েছে, তাদের কিন্তু ডিসকন্টিনিউ করে দেবে বা চাকরি সম্পূর্ণভাবে বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট। তার আজকের এই অর্ডারের মধ্যে কিন্তু পরিষ্কার ইঙ্গিত মিলল। এই যে মামলাটি 3 ইয়ার আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার 3 বছর পরে গিয়ে এই মামলাটি করা হয়েছে। The direction of set aside the entirety the appointment serious representation of employees who have served the state, যে সমস্ত ক্যান্ডিডেটরা এত বছর ধরে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা রাজ্য সরকারকে সার্ভ করে এসছে বা পরিষেবা দিয়ে এসছে, সেখানে এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে অ্যাপয়েন্টমেন্টটাকে সমস্তটাকে ক্যান্সেল করে দেওয়া সেটা ঠিক হবে না। Whether the appointments which are tainted are capable to being identified, it was manifestly unjust for the High Court to set aside the entire process. যদি অবৈধভাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে তাদেরকে পৃথকভাবে আলাদা করা যায়, আইডেন্টিফাই করা যায়, তাহলে যারা অ্যাকচুয়ালি যোগ্য ক্যান্ডিডেট তাদেরকেও চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়াটা ইনজাস্টিস হবে। সমস্ত নিয়োগ প্রসেসটাকে ক্যান্সেল করে দেওয়া সেটা ঠিক হবে না। On the other hand, it has been argued on behalf of the respondent who have supported the judgment of the High Court that both of School Service Commission and the state government were not in position to state that the possibility of further illegalities can be ruled out. When a systematic front has vitiated the entire process, the High Court was justified to set aside in the entirety of the selection process. যখন সমস্ত নিয়োগ প্রসেসটা একটা অনৈতিকভাবে সিস্টেমেটিক ছিল না, এমন একটা সিচুয়েশনে ছিল, তখন তারা এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে সেট অ্যাসাইড করে দিয়েছিল বা বাতিল করে দিয়েছিল। The submission which have been raised on behalf of the petitioners would be merit further consideration, অর্থাৎ যাদের মেরিট রয়েছে তাদেরকে অবশ্যই কনসিডার করা দরকার। The certificates under section 65B of the Evidence Act were issued
as the CBI report noted, অর্থাৎ সিবিআই রিপোর্টে তারা একটা বিষয় পরিষ্কার যে এভিডেন্স অ্যাক্ট অনুসারে এই যে 65B সেকশন ধারা অনুসারে সেটাকে ইস্যু করা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করলো। এই পঙ্কজ বনসওয়াল যিনি নাইসা কমিউনিকেশনের যেটি সংস্থা ছিলেন, যিনি কর্মী ছিলেন, তাকে বরাদ দেওয়া হয়েছিল এই 65B মেনটেন করে। নাইসা সংস্থা যে ডেটা তৈরি করেছিল এবং সেই ডেটা সিবিআই যে উদ্ধার করেছিল সেই ডেটার উপর বেস করে হাইকোর্ট তারা কিন্তু এই সমস্ত এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে সেট অ্যাসাইড করে দিয়েছিল, অর্থাৎ বাতিল করে দিয়েছিল। From the materials which has been placed on the record before the High Court by the School Service Commission and by the CBI during the course of its investigation, a further issue which would be merit closer analysis is as to whether appointments which suffer from taint can be specifically segregated. অর্থাৎ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের মধ্য দিয়ে স্কুল সার্ভিস কমিশন যে তথ্যগুলো পেশ করেছে, সিবিআই এর কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো ইতিমধ্যে উদ্ধার হয়েছে, সমস্ত ডেটাগুলো ভেরিফাই করে দেখা হবে এবং সেই সমস্ত ডেটার উপর বেস করে এই যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, যারা যোগ্য ক্যান্ডিডেট এবং অযোগ্য ক্যান্ডিডেট দুটোর মধ্যে বিশেষভাবে কিন্তু পার্থক্যকরণ করতে হবে, সেগ্রেগেশন করতে হবে। If such an exercise is possible, it would be unfair to set aside the entirety of the selection which extend to approximately 25,000 appointments. অর্থাৎ যদি এটা সম্ভব হয় যে যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য ক্যান্ডিডেট এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট দুটোর মধ্যে পার্থক্যকরণ করা যায়, তাহলে টোটাল যে এন্টায়ার সিলেকশন প্রসেস সেটাকে সেট অ্যাসাইড করাটা ঠিক হবে না। অ্যাপ্রক্সিমেটলি যে 25,000 শিক্ষক তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদের সবার চাকরি বাতিল করে দেওয়াটা একদমই উচিত হবে না। দ্য কোর্ট ক্যান নট বি unmindful of the impact of setting aside of a large complement of assistant teachers who have been recruited for both class 9, 10, 11, 12 students, which would be the consequence if the impugned judgment were to be upheld as it stands. কোর্ট একটা বিষয় কখনোই আনমাইন্ডফুল হতে পারে না, অমনোযোগী হতে পারে না, বা সেটাকে অনিচ্ছাকৃত সেটাকে বাদ দিতে পারে না। যেখানে একটা লার্জ পরিমাণে অ্যামাউন্টে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করা হয়েছিল, প্রত্যেকের চাকরি বাতিল করাটা ঠিক হবে না। Assuming that a segregation is possible, this court would have to determine the modalities which would be followed for the purpose. যদি এটা ধরে নেওয়া যায় যে এই সমস্ত ক্যান্ডিডেট যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটকে সেগ্রেগেশন করা যায়, পার্থক্যকরণ করা যায়, তাহলে কোর্টই ঠিক করবে সেটাকে কিভাবে তাদেরকে পৃথকীকরণ করা যায়। At this stage, the court must be guided by the fact that by its order dated 9 November 2023, this court has protected the appointments which had been made subject to the direction of the High Court to expeditiously dispose of the writ petitions. কোর্ট একটা বিষয় সেখানে গাইড করেছিল যে 9 নভেম্বর 2023 সালে কিছু ক্যান্ডিডেটকে সেখানে প্রোটেক্ট করেছিল। হাইকোর্ট কিভাবে রায় দেবে তার একটা ডিরেকশন দিয়েছিল সুপ্রিম কোর্ট। Bearing in mind the present stage of the matter, we are of the view that an early disposal of these proceedings would be in the interest of the justice. অর্থাৎ সমগ্র বিষয়টা মাথায় রেখে যাতে করে সবাইকে জাস্টিস দেওয়া যায়, সঠিক বিচার দেওয়া যায়, সেই দিকে মাথায় রেখে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি ঘটানো হবে। ইস্যু নোটিশ, সবাইকে নোটিশ পাঠানোর কথা বলা হলো। সমস্ত প্রাইভেট পার্টি থেকে শুরু করে সমস্ত ইংলিশ বাংলা নিউজ পেপারে সমস্ত জায়গাতে এই নোটিশগুলো সার্কুলেট করার নির্দেশ দেওয়া হচ্ছে। লিস্ট দ্য পিটিশনস ফর হিয়ারিং অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অন 16 জুলাই 2024 তারিখ, অর্থাৎ এটা ফাইনাল ডিসপোজাল, ওই দিনই কিন্তু শেষ শুনানি এবং ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে 16 জুলাই 2024 তারিখে। In the meantime, the ad interim protection which was granted by this court by its order dated 9 November 2023 তারিখ is continued subject to the express stipulation that, অর্থাৎ সুপ্রিম কোর্ট এই ডেটের উপর, এই ডেটে যে অর্ডার দিয়েছিল কলকাতা হাইকোর্টকে বিচার করার জন্য যে নির্দেশ দিয়েছিল, any person who is found to have been appointed illegally and continued as consequence of the present order shall undertake refund the entire amount of the salary which may be paid between the date of this order and the final judgment of this court. যদি দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইল্লিগাল ভাবে এবং তিনি কন্টিনিউ চাকরি করছেন এবং পরবর্তীতে যদি দেখা যায় তার চাকরি সম্পূর্ণভাবে ইল্লিগাল ভাবে হয়েছে, প্রমাণিত হয়েছে, তাহলে তার সমস্ত যে টাকা তিনি এতদিন ধরে পেয়েছেন, স্যালারি পেয়েছেন, সেটাকে সম্পূর্ণভাবে রিফান্ড করতে হবে। এবং সেই টাকাটা কবে ফেরত দিতে হবে? পেইড বিটুইন দ্য ডেট অফ দিস অর্ডার, এই অর্ডার যেদিন থেকে পাস হচ্ছে, এবং ফাইনাল জাজমেন্ট অফ দিস কোর্ট, এই অর্ডারের ফাইনাল জাজমেন্ট যেদিন হবে তার মধ্যে তাদেরকে ফেরত দিতে হবে।
This would cover illustratively the four categories of individuals noted in paragraph number 240 in the impugned judgment which has been reproduced above. 240 নম্বর প্যারাগ্রাফে যে ছক করে দেওয়া আছে যারা ইলিগাল ভাবে চাকরি পেয়েছে তাদেরকে একটা মুচলেখা দিতে হবে, একটা নোট সরবরাহ করতে হবে যে আমি কোনো রকম ভাবে চাকরিতে অনৈতিক ভাবে চাকরি পাইনি, তবে তার চাকরি থাকবে। তবে যদি দেখা যায় তিনি ইলিগাল ভাবে চাকরি পেয়েছে, কোনো স্তরে গিয়ে সেটা প্রুভ হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু যথাযথ পানিশমেন্ট হবে। সিবিআই যে ইনভেস্টিগেশনের নির্দেশ দেওয়া হয়েছিল সেই ইনভেস্টিগেশনটা সেটা কন্টিনিউ থাকবে। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে সিবিআই তারা প্রয়োজন হলে ইনভেস্টিগেশন করতে পারবে কাদের জন্য, সুপার নিউমেরিসি পোস্ট করার জন্য স্টেটের পক্ষ থেকে, স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যারা ইনভলভ ছিল তাদেরকে প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট এর আগের অর্ডারে সেখানে স্থগিতাদেশ দিয়েছিল, সেই স্থগিতাদেশটাই কন্টিনিউ থাকছে। মিস্টার রাকেশ দ্বিবেদী এবং মিস্টার নীরাজ কিষাণ কাউল সিনিয়র কাউন্সিল এনারা কি বলেছিলেন যে রাজ্য সরকার যে সুপার নিউমেরিসি পোস্ট তারা তৈরি করেছিল সেখানে নো অ্যাপয়েন্টমেন্টস, কোনো রকম ভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো তার পরিপ্রেক্ষিতে কোর্ট যে অর্ডারটা দিচ্ছে যে সেই সুপার নিউমেরিসি পোস্টে কোনো রকম ভাবে তারা আর কোনো রকম নিয়োগ করতে পারবে না। পোস্ট হ্যাজ বিন স্টেড, সেই পোস্টগুলো সুপার নিউমেরিসি পোস্টগুলো সম্পূর্ণভাবে স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। দ্য আর্লিয়ার অর্ডার অফ দিস কোর্ট ইন রিগার্ড টু অ্যাবাভ ডিরেকশন অফ দ্য হাই কোর্ট শ্যাল কন্টিনিউ টু রিমেইন ইন ফোর্স। অর্থাৎ হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে এই সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে একই রকম থাকবে। আজকের অর্ডারের সবথেকে মূল বক্তব্য কিন্তু লাস্ট লাইনে উল্লেখ করা রয়েছে 39 নম্বর পয়েন্টে। সাবজেক্ট টু দ্য অ্যাবাভ স্টিপুলেশনস দ্য জাজমেন্ট অফ দ্য হাই কোর্ট ডেটেড 22 এপ্রিল 2024 তারিখ শিয়াল রিমেইনিং স্টেট স্টিল দ্য ডিসপোজাল অফ দ্য প্রেজেন্ট প্রসিডিংস। অর্থাৎ কলকাতা হাইকোর্ট 22 এপ্রিল 2024 তারিখে যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দিল। কতক্ষণ স্টে অর্ডার থাকবে? যতক্ষণ না এই মামলাটি এই রিপিটিশনটি সম্পূর্ণভাবে খারিজ হয়ে যাচ্ছে বা ডিসপোজ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্দেশের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ থাকছে। অর্থাৎ এই মুহূর্তে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা স্তরে যারা চাকরি করছিলেন বা যাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্ট, সেই বাতিলের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ করে দিল সুপ্রিম কোর্ট। এরপরে এই মামলাটি 16 জুলাই উঠতে চলেছে, সেই দিনই এই মামলাটির ফাইনাল নিষ্পত্তি ঘটবে। সেই দিন কিন্তু যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট উভয়দের পৃথকভাবে পৃথকীকরণ তালিকা কিন্তু সুপ্রিম কোর্টে জমা করতে হবে এবং যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল করার সম্ভাবনা রয়েছে, খুব প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি ঘটে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।